রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের মানে কি ফিচারগুলো হচ্ছে যে বিদেশে সম্পাদিত দলিলাতি নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতারণা ও জালিয়াতি রোধকল্পে নিবন্ধনের লক্ষ্যে উপস্থাপিত স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল যেসব আবশ্যিকভাবে উল্লেখ করতে হয় সেসব বিষয়ে দানপত্র দলিলে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। ৩ অবমূল্যায়নজনিত ঘাটতি ফি শুল্ক প্রভৃতি আদায় সহজীকরণ বিধান যুক্ত করা হয়েছে। ডি মানে ৪ নম্বর জনভোগান্তি লাঘবের লক্ষ্যে জেলা রেজিস্ট্রার বরাবর দায়েরকৃত আপিল ও দরখাস্ত নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ৫ ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬ দলিল নিবন্ধনকালে বিভিন্ন ফি, কর, সার্ভিস চার্জ, শুল্ক আদায়ের পদ্ধতি ও আদায়কৃত সার্ভিস চার্জ ব্যবস্থাপনা সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ছিল এই লয়ের কি ফিচার। আজকে আরো ছিল হলো আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। আপনি জানেন লিগাল এইড আমাদের দেশে এটা লিগাল এইডের একটা ইয়ে আছে, ব্যবস্থা আছে, সেই মাধ্যমে অনেককে লিগাল এইড দেওয়া হয়। তো এই বিষয়ে আজকে যথেষ্ট আমি বলবো যে একটা প্রাণবন্ত ডিসকাশন হয়েছে এবং এইটার কি ফিচার হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের, এটা ছিল হলো আপনি জানেন বিচার বিভাগ একটা সংস্কার কমিশনের একটা আমরা একটা কমিশন করা হয়েছিল, ইন্টারিম কমেন্ট করেছিল এবং 30টি দল তারা যখন রিফর্ম কমিটি ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে কথা বলে তখন এই আইনগত সহায়ক প্রদান এই বিষয়টা বারবার এসেছে এবং এটা জোর দেওয়া হচ্ছে সবার পক্ষ থেকে এটা যাতে থাকে। এটা এখন যেটা হবে যে এই নতুন লর ফলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে একটা অধিদপ্তরে রূপান্তর করা হবে। এটা একটা আগে ছিল একটা সংস্থা, মানে একটু লোয়ার র্যাঙ্ক ছিল, এটা এখন অধিদপ্তর হবে। অধিদপ্তর মানে হচ্ছে এটাকে লিড করবেন এখন একটা মহাপরিচালক, আর এটার জন্য একটা জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এটা একটা মহানগর কমিটি, আগে এটা মূলত ছিল একটু মানে ডিস্ট্রিক্ট এই বেশি ছিল, এখন এটা একটা মহানগর কমিটি করা হবে এবং মহানগর কমিটির দায়িত্ব কার্যাবলী এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরে এটা যারা মধ্যস্থতাকারী করবেন এই যে তাদের সনদ মেয়াদ নবায়ন ও বাতিলকরণ ইত্যাদি বিষয়গুলো এই লতে উঠে এসছে। আর সনদপ্রাপ্ত মধ্যস্থতাকারীর কার্যক্রমের স্বীকৃতি, মানে তার অ্যাক্রিডিটেশন, যাতে তাকে একটা অ্যাক্রিডিটেশন দেওয়া হয় সেই বিষয়েও এখানে উল্লেখ করা হয়েছে। এবং যে মহাপরিচালক হবেন তার নিয়োগ প্রক্রিয়া কি হবে, তার দায়িত্ব ও কার্যাবলী কিভাবে নির্ধারণ হবে সেগুলো একদম স্পষ্টভাবে এই লতে এসেছে। আমি তো বললাম আইনগত সহায়তা প্রদান ব্র্যাকেটের দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত চূড়ান্ত অনুমোদন আজকে দেওয়া হয়েছে। এই সংস্থাটার নাম কি ছিল? এটা তো জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। আর আমি তো বাকিগুলো বললাম, আরো কয়েকটা বিষয় আমরা আজকে ক্যাবিনেট অলসো ডিসিশন নিয়েছে। গ্রেনাডা, আপনি জানেন এটা ক্যারিবিয়ান সাগরের একটা দেশ, দ্বীপ রাষ্ট্র, তাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। তারা আজকে ক্যাবিনেট এটার অ্যাপ্রুভাল দিয়েছে, তাকে স্বীকৃতি দেওয়া। গ্রেনাডা অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের সাথে তারা জড়িত, তো গ্রেনাডার সাথে আমাদের যাতে সম্পর্ক আরো গভীর হয়, এটার মাধ্যমে আমরা মনে করছি যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বেটার হবে এবং আরো ক্লোজ রিলেশনশিপ আমরা গড়তে পারব। অন্যান্য আরো দুই একটা ইস্যু ছিল, সেগুলো আওধিগত আলাপের জন্য, তার মধ্যে ছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন ল,
সেটা অধিকতর আরো ডিসকাশনের জন্য এটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আরো দুইটা নীতিমালা ছিল, একটা ছিল এমএসএমই মানে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটার উপর একটা নতুন নীতিমালা, সেটাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং আর একটা নীতিমালা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2025, এটাও অধিকতর ডিসকাশনের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আজকের ক্যাবিনেটের মিটিং এর বিষয়বস্তু। তবে এর মধ্যে চিফ অ্যাডভাইজার একটা বিষয় জোর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে যে আরো কিছু ডিসকাশন, আজকে জানেন আপনি 6টার সময় তফসিল ঘোষণা হচ্ছে, তো তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হয়েছে। সচিবালয়ের যে কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন আমরা এই অনলাইন এবং এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক, মানে এটা একটা জালিয়াতির সমুদ্র বলা যায়, মানে এত স্কেলে জালিয়াতি হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনাম খুবই নষ্ট হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছে। তো এটার ফলে যেটা হচ্ছে যে অনেক দেশে আমাদের নাগরিকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। তো এইটাকে জালিয়াতকে কিভাবে জালিয়াত চক্রকে বা জালিয়াতকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাতে এটার উপরে একটা সেপারেট ল করা হয়। এটার মাধ্যমে যারা মানে খুবই এটা খুব আর্জেন্ট বেসিসে এই লটা করা হবে, যাতে বাংলাদেশে যারা এই এআই এর মাধ্যমে বা অনলাইন সফটওয়্যার ইউজ করে বা অনলাইনে যারা এই ধরনের জালিয়াতি করছেন তাদের বিষয়ে মানে সুস্পষ্টভাবে পানিশমেন্ট থাকে এবং তাদেরকে এটা রোধ করবে, যত ধরনের মেজার নেওয়া যায় সেই মেজারগুলো যাতে থাকে। তো এই ছিল আজকের ক্যাবিনেটের মিটিং এর মূল আলোচনার বিষয়। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা এবং সচিবালয়ের যে আন্দোলন, এই দুটো নিয়ে সুস্পষ্ট কি বক্তব্য? যেমন আমরা আপনি জানেন গতকাল পরশুদিন হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের মোড়ে নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোন ধরনের কোন এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোন ধরনের এই রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আন্দোলনগুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। ওই মিটিংটাও তো প্রধান উপদেষ্টার নির্দেশে হয়েছিল, তাই না? জি। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আছে সেটা আপনার কতটুকু সন্তোষজনক মনে হয় বলে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কিনা এবং নির্বাচন আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করবে মানে যেরকম আছে আইন শৃঙ্খলা আমরা আশা করছি এবং সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট প্রস্তুতি আছে। আপনি জানেন যে এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কিভাবে চালাতে হয় সেই নিয়ে ট্রেনিং হচ্ছে, সিসিটিভি টিভি এটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি
ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যে কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারবে। শফিক ভাই, এই যে দাবি দাওয়াগুলো উত্থাপন করা হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্রর কোনো আপনার ইনফরমেশন গোয়েন্দা সংস্থা দিয়েছে কিনা, বা আগামী দিনগুলোতে এ ধরনের আপনি যেটা বললেন যে কঠোরস্থ দমন করা হবে, আমরা তো জানি যে গোয়েন্দা সংস্থাগুলি বিভিন্ন জায়গা থেকে তথ্য সরবরাহ করেন, সামনের দিনগুলোতে এরকম গোয়েন্দা সংস্থা কোনো আভাস দিয়েছে কিনা যে এই ধরনের আন্দোলন আরো আসবে কিনা? কারণ তারা তো আমরা এটা জানি না, বাট আমরা একটা এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট তার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখছি যে মানে গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি এই প্রোটেস্টগুলোকে মোকাবেলা করা, পিসফুলি এটাকে ডিল করা। তো আমরা সেভাবে পিসফুলি এইটাকে যতটা পিসফুল, আপনারা দেখেছেন গত এই 2000 প্রোটেস্টের ক্ষেত্রে একবারও কোনো লাইভ বুলেট কোনো ছোড়া হয়নি, কোনো রাবার বুলেট পর্যন্ত নিক্ষেপ করা হয়নি। খুব রেয়ার ক্ষেত্রে টিয়ার গ্যাস মারা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা বড় একটু পানি বা কিছু কিছু ক্ষেত্রে লাঠিচার্জ, মৃদু লাঠিচার্জ, এর বাইরে কিছু হয়নি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেয়ার একটা ঘটনা। আপনি যদি আগে আমাদের ক্রাউড কন্ট্রোল মেজারগুলো দেখেন কিভাবে মানে স্বৈরাচাররা করেছেন, বা তারও আগে আপনি যদি দেখেন, তার থেকে আমরা বলবো যে আমরা যে ইভেন্টের যেগুলো প্রোটোকল আছে, আপনার ক্রাউড কন্ট্রোলের যেগুলো মেজার আছে, সেইগুলোকেই আমরা মানে আমাদের পুলিশ সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। আপনি প্রথমে যে এটা বললেন, একটা আন্দোলনের কথা বলা হয়েছে, প্লিজ উনি আগে বলুন। ৬টায় তফসিল ঘোষণার পরপরই দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ৩টা মন্ত্রণালয়ও উপদেষ্টা শূন্য হবে। কিন্তু আপনি বলেছেন গতকাল যে প্রধান উপদেষ্টা এখতিয়ার কারাগারে মন্ত্রণালয়গুলো দায়িত্ব পাবেন, তিনি শিগগিরই জানাবেন। আজকে এই নিয়ে কোনো ডিসকাশন ছিল কিনা? এটা নিয়ে কোনো ডিসকাশন হয়নি, বাট এটা যেহেতু চিফ অ্যাডভাইজারের এখতিয়ার, উনি ঠিক ডিউ টাইমে ওনার অফিস থেকে এটা জানানো হবে। মেট্রো রেলে কালকে একটা আন্দোলনের ঘোষণা আসছে, সেই বিষয়ে আপনারা বলবেন কিনা? আমরা তো বলছি যে কোনো বেআইনি, যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কঠোরহস্তে দমন করা হবে। শফিক ভাই, এত কিছুর পরেও আজকে কোনো চ্যালেঞ্জের কথা কোনো আলোচনা হয়েছে কিনা? মানে পিসফুল তো হবেই, কিন্তু চ্যালেঞ্জ ছাড়া তো আসলে একটা নির্বাচন হয় না। আপনি ভালো বলতে পারবেন আলোচনা হয়েছিল কিনা? আপনারা দেখেন অলরেডি তো বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে, ঠিক না? বিএনপি করেছে, জামাতের গুলো আমরা অলরেডি অনেকেই জানেন, এনসিপি করেছে। আপনারা কি দেখেছেন যে কোনো মেজর কোনো সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রেবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন? আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এটা ভালো ইলেকশনে। কিন্তু দেখেন এটা পুরো এটা পলিটিক্যাল পার্টির সাপোর্টাররাও এটা দেখাচ্ছেন এবং সাধারণ জনগণ। আমি তো প্রতি সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি, দেখছি আমাদের উপদেষ্টারা যাচ্ছেন, দেখছেন যে একটা নির্বাচনের জোয়ার বয়ে যাচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন। আমরা নিশ্চিত এই ইনশাআল্লাহ এইবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস্ট ইলেকশন হবে। উপদেষ্টা কি পুরা সময়টা মিটিং এ ছিলেন নাকি তাদের প্রথমে দিয়ে আমি বলবো আজকের মিটিং এ তারা পার্টিসিপেট করেছেন। কিন্তু আপনাদের সংবিধানের যে নিয়ম, কেউ উপদেষ্টা পর্যায়ে কেউ যদি ইচ্ছা পোষণ করে তখনই সেই পদত্যাগ কার্যকর হয়ে যায়। প্রধান উপদেষ্টার ইচ্ছে মতো কার্যকর হওয়ার তো এটা সুযোগ নেই, যেটা আগের গভর্নমেন্টগুলোতে আমরা দেখতাম প্রধানমন্ত্রীর দিকে সবাই তাকে আটক করে প্রধানমন্ত্রী যা বলতো তাই আইন হয়ে যেত। এদিকে সেটারই প্র্যাকটিস হলো ওনার পদত্যাগ না, এখানে তো স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের এই পদত্যাগপত্র কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে সাথে। সেটা কে বলবে, সংবিধান বলবে নাকি প্রধান উপদেষ্টা? এটা তো প্রধান উপদেষ্টাই বলতে পারে, কারণ উনি তো একসেপ্ট করবেন, ঠিক না? রাষ্ট্রপতি বরাবর ওনার অ্যাকসেপ্টের বিষয় না, উনি একসেপ্ট করে তো ওনার কাছে তো পদত্যাগপত্রটা জমা হয়েছে, ঠিক না? কিন্তু সেটা তো সংবিধান অনুযায়ী কার্যকর হবে, ওনার ইচ্ছা অনুযায়ী কার্যকর হবে না, যেটা প্র্যাকটিস। যাই হোক,
এইটা আমি প্রধান উপদেষ্টার অফিসের থেকে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। সংবিধান বিশেষজ্ঞ এবং আমি এ নিয়ে আর উত্তর দিব না। এটা সংবিধানের লঙ্ঘন। আমি এটা কোনো সংবিধানের কোনো লঙ্ঘন না। নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ কি একই রকম থাকবে না? দুইজন পদত্যাগের পরে এই উপদেষ্টা পরিষদ থাকবে না? এই উপদেষ্টা পরিষদই থাকবে, আমি এটুকুই জানি। পরবর্তী মিটিংগুলোতে কোনো আইন পাস করবে কেন উপদেষ্টা নির্বাচনী কার্যক্রম? সরি, এর পরবর্তী যে সমস্ত মিটিংগুলো হবে ওই মিটিংয়ে উপদেষ্টা পরিষদ কোনো আইন পাস করবে কি? আমাদের জানা মতে এমন কোনো ডিসিশন এবং ল নেওয়া হবে না, ল অ্যাপ্রুভ করা হবে না যেটা ইলেকশনকে অ্যাফেক্ট করে। বাট অন্য যে কোনো ল তারা নিতে পারে। ল, ডিসিশন, ডে টু ডে কাজ, বড় ডিসিশন, ছোট ডিসিশন, যে কোনো কাজ করতে পারবেন। শুধুমাত্র স্পেসিফিক কিছু ল আছে আপনি জানেন, বা ডিসিশন যেটা ইলেকশন প্রক্রিয়াকে অ্যাফেক্ট করে বা ইম্প্যাক্ট করে, সেগুলো ছাড়া আমি এটা জানি না। খেজুরের উপর ট্যাক্স ইনসিডেন্স ছিল 52.2%, সেটা এখন নেমে আসবে 40.70%। এটা মূলত ছিল হচ্ছে সিডি ছিল, কাস্টমস ডিউটি ছিল 25%, সেটা এখন করা হয়েছে 15%। বাট ওভারঅল যদি আপনি ট্যাক্স ইনসিডেন্স দেখেন সেটা 52% ছিল, সেটা নেমে 40.70 হবে। 52.2 ছিল, সেটা নেমে 40.70 হবে। ও আরেকটা বিষয় ছিল, সরি, এটা আপনাদেরকে গ্রেনেডার বিষয় তো আমরা বললাম। আরেকটা হচ্ছে মাইলস্টোনের যারা ভিকটিম ছিলেন, আপনি জানেন এটা বাংলাদেশের একটা বড় জাতীয় একটা বিপর্যয়, একটা ট্র্যাজেডি ছিল। মাইলস্টোন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধসে পড়েছিল। তো সেইখানে কয়েকটা ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে, এবং আহতদের 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে, এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে, এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া হবে। এই, থ্যাংক ইউ। সচিবালয়ের দাবি তাহলে আপনারা আমরা তো বলছি যে আমরা আশা করি সবাই, আমরা যেহেতু মানে জাতি অধীর আগ্রহে আছে একটা ভালো নির্বাচনের জন্য, আমরা আশা করছি সবাই এই বিষয়ে আমাদেরকে কোঅপারেট করবেন। দুইজন উপদেষ্টা পরে ইয়ে হয়ে যাবে, রদ বদলের বা কোনো পুনর্গঠনের আমি এটার উত্তর দিয়েছি, আপনি একটু জেনে নেবেন।